নতুন সংঘাত সহিংসতা না হলেও থমথমে পার্বত্য জেলাগুলো, অপরাধীরা ছাড় পাবে না বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রীতি রক্ষার আহ্বান। সকল নাগরিকের অধিকার, তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি, সকলের অধিকার যাতে সেখানে রক্ষা করা হয়। জাতিসংঘের সাইডলাইনে জো বাইডেনের সাথে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। সময় না মেলাই হচ্ছে না মোদি ইউনূস সাক্ষাৎ। পূজায় ভারতে রপ্তানি হবে ইলিশ। গণ অভ্যুত্থানের সময় দিনরাত সেবা দিয়েছেন চিকিৎসকরা। 16 থেকে 5 আগস্ট কেবল ঢাকায় চিকিৎসা নেন 20,000 মানুষ। এত পরিমাণ আহত, এত পরিমাণ আমরা চেষ্টা করেও কাউকে হয়তো বাঁচাতে পারছি না, কারণ অবস্থা এতই খারাপ ছিল। সবাই তখন একত্রিত হওয়ার চেষ্টা করেছে যে না, আমরা নৈতিক দিক থেকে আমরা আমাদের সেবা দিব। এত মানুষকে আসলে আমরা যে চিকিৎসা দিব, সবাইকে আসলে চিকিৎসা দেওয়ার সুযোগও পাচ্ছিলাম না। জমি থেকে বাসস্ট্যান্ড বরিশালে দখল, হাত বদলের হিড়িক। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ, কঠোর হাইকমান্ড। উপাচার্যের অনুপস্থিতিতে স্থবির নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। ট্রেজারার ও গণসংযোগ কর্মকর্তার পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন। মশা মারতে হার্বাল ওষুধ ছেটানোর কথা ভাবছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদারের তাগিদ। সিটি কর্পোরেশন মধ্যে কোনো ওষুধ, দাওয়াই, ধোঁয়া কিছুই ছাড়ে না, মারে না। আমাদের বাসার আশেপাশে অনেক মশা, ড্রেন অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আমি কোনো মশার ওষুধ ডেঙ্গুর ছিটাতে দেখি নাই। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। পার্বত্য জেলাগুলোই 72 ঘণ্টা সড়ক অবরোধের চলছে দ্বিতীয় দিন। একই সাথে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত। সকাল থেকেই খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে। এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। বন্ধ গণপরিবহন, ছাড়ছে না দূরপাল্লার বাসও। জেলা শহরে সীমিত পরিসরে চলছে 3 চাকার বাহন। আটকা পড়েছেন সাজেক বেড়াতে যাওয়া পর্যটকরা। বিভিন্ন এলাকায় জনমনে স্বস্তি ফেরাতে যৌথভাবে কাজ করছে শান্তি সম্প্রীতি কমিটি। রাঙামাটিতেও অবরোধের কারণে বন্ধ যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জেলা সদরে প্রশাসনের জারিকৃত 144 ধারা অব্যাহত, তাই বন্ধ দোকানপাটও। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। শুক্রবার থেকে জুম ছাত্র জনতার ব্যানারে 3 পার্বত্য জেলায় শুরু হয় 72 ঘণ্টার অবরোধ। পাহাড়ে সবাইকে ঐক্য ও সংহতি বজায় রেখে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন নাহিদ। এ সময় বলেন, পাহাড়ে নানা বৈষম্য রয়েছে, এখানে বসবাস করা জনগোষ্ঠীর বঞ্চনাও অনেক। লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে কোনো বৈষম্য থাকবে না। পাহাড়ে যারা ভেদাভেদ দূরত্ব তৈরি করতে চায়, তাদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এর আগে দীঘিনালার লারমা স্কয়ারে বৃহস্পতিবারের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান। তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে। আমাদের সকল নাগরিকের অধিকার, তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি, সকলের অধিকার যাতে সেখানে রক্ষা করা হয়। পার্বত্যাঞ্চলের পরিস্থিতি জেনে নিতে চাই এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, দ্বিতীয় দিনের মতো তো অবরোধ চলছে, আজকের পরিস্থিতি সকালবেলা কেমন দেখছেন? শাওন, খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের যে অবরোধ কর্মসূচি তা অনেকটা শান্তিপূর্ণভাবে চলছে এবং শহর কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি যে 3 চাকার যানবাহন সহ বিভিন্ন পরিবহন চলাচল করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে দূরপাল্লা এবং আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পর্যটকবাহী পরিবহনও কিন্তু আমরা বন্ধ দেখতে পেয়েছি এবং সাজেক, খাগড়া
সাজেকের উদ্দেশ্যে যে সকল পর্যটক খাগড়াছড়ি অবস্থান করেছেন এবং সাজেকে যে সকল পর্যটক আছেন তারা কিন্তু কেউ ফিরতে পারছে না। আর এদিকে দীঘিনালার স্টেশনে গিয়ে আমরা যে চিত্র দেখেছি সেখানে যে গতকাল থেকে আজকের দিন পর্যন্ত ভাড়ায় চালিত কোনো ধরনের সিএনজি, মোটরসাইকেল, বাহিনী সহ অন্যান্য যে পরিবহন আছে সেটি একদমই চলছে না। অর্থাৎ খাগড়াছড়ি সদরে হালকা পাতলা সীমিত আকারে যদি আপনার 3 চাকার পরিবহনগুলো চলাচল করলেও সেটি জেলা শহরের মধ্যে সীমাবদ্ধ। জেলা শহর থেকে অপরাপর যে উপজেলা আছে সে সকল রুটে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। আর দীঘিনালা সদরের অবস্থা যদি বলতে চাই তাহলে আমরা গতকালকের যে পরিস্থিতি দেখেছি তার থেকে আরও কিছুটা আজকে উন্নতি হয়েছে। সদর কেন্দ্রিক মানুষের মধ্যে একটা ভালো পরিবেশ সেটা আমরা দেখতে পেয়েছি এবং পাহাড়ি বাঙালি উভয় মিলে তারা দোকানপাট খুলতে শুরু করেছে, পরিবহনগুলো চলাচল করছে। তবে শুধুমাত্র দূরপাল্লার পরিবহন ছাড়া সবকিছু বন্ধ রয়েছে, সবকিছু স্বাভাবিক রয়েছে। আর এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর একটি জোর টহল আমরা দেখতে পেয়েছি। শাওন। শাহরিয়ার, অনেক ধন্যবাদ আপনাকে। জাতিসংঘ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে বৈঠক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। কূটনৈতিক সূত্রে এটি নিশ্চিত হলেও আনুষ্ঠানিকভাবে জানায়নি পররাষ্ট্র উপদেষ্টা। এই সফর নিয়ে করা ব্রিফিংয়ে তিনি বলেন, নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের সরকার প্রধান জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাইডলাইনে বৈঠক করবেন সরকার প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের। 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। নিরাপত্তা ও গণমাধ্যম কর্মী সহ প্রতিনিধি দলে থাকছেন 57 জন। ব্যয় সংকোচন ও অপচয় কমাতেই ছোট টিম বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এমনকি সফর সঙ্গীর তালিকায় নেই খোদ পররাষ্ট্র সচিব ও জাতিসংঘ উইংয়ের মহাপরিচালকও। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তৃতা করবেন ডক্টর ইউনূস। সেখানে প্রাধান্য পাবে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন। শনিবার পর্যন্ত সাইডলাইনে বেশ কিছু বৈঠক চূড়ান্ত হয়েছে প্রধান উপদেষ্টার। এর বাইরে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীও সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূসের সাথে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। তবে একই সময়ে নিউ ইয়র্কে অবস্থান না করাই ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টার। এর সাথে সম্পর্কের টানাপোড়েন বা দায়িত্বশীলদের কথাবার্তার সম্পর্ক নেই দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিজের বৈঠকের কথা জানান তৌহিদ হোসেন। প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। ব্রিফিংয়ে পার্বত্য এলাকায় চলমান সংকটের পেছনে অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা সেই প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। কোনো ইন্ধন আছে কিনা সেটা তো আমি জানি না। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবেই দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আশা করি যে সাফল্য অর্জন করব, কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত হচ্ছেন আমাদের মানুষ। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বাংলাদেশের অবস্থান আগের মতোই বলে জানান তৌহিদ হোসেন। সংক্ষিপ্ত সফর শেষে 27 সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঈশ্বরের অন্য রূপ বলা হয় চিকিৎসকদের।
জুলাই আন্দোলনের সময় মৃত্যুপুরীতে পরিণত হওয়া হাসপাতালগুলোই সেই রূপেই অবতীর্ণ হয়েছিলেন চিকিৎসকরা। 16 থেকে 5 আগস্ট এই 21 দিনেই রাজধানীর হাসপাতালগুলোতে কমপক্ষে 20,000 মানুষ চিকিৎসা নেন। সহকর্মী আরিফুর রহমান সবুজ তুলে এনেছেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। ছবি তুলেছেন মোহাম্মদ ফারেজ। 18 এবং 19 জুলাই নির্মম বর্বর দিনের সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সরা। অ্যাম্বুলেন্স, রিক্সা, অটোরিকশা কিংবা ভ্যানে করে হাসপাতালে আসতে থাকে শত শত হতাহত। কারো হাতে পায়ে জখম, মাথায় মুখে রক্তের স্রোত, কারো বুক ভেদ করে গুলি বেরিয়ে গেছে পিঠ দিয়ে। আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছিলেন ইন্টার্ন এবং ট্রেনি চিকিৎসকরা। আন্দোলনকারীদের চিকিৎসা দিতে গিয়ে সে সময় রোশানলের শিকারও হয়েছেন অনেকে। অ্যাজ এ হোল হিউম্যান বিং হয়ে আমরা এটা আসলে সহ্য করতে পারি না। অ্যাকচুয়ালি এত পরিমাণ আহত, এত পরিমাণ আমরা চেষ্টা করেও কাউকে হয়তো বাঁচাতে পারছি না, কারণ অবস্থা এতই খারাপ ছিল। চিকিৎসা দিতে আসলে চিকিৎসা দিতে দিবে না, কর্মরত যারা সিনিয়র ছিল তারা না করছে যে এখানে চিকিৎসা হবে না, বা টোটালি বন্ধ করে দিচ্ছে, অ্যালিগেশন দিয়ে দিচ্ছে যে যারা চিকিৎসা করতেছে এরা শিবিরের লোক। ঢাকা মেডিকেলের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের বড় একটি অংশ আসে রাজধানীর এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এখানে আসার পরেও নানা রকম বাধা আর প্রতিকূলতার মধ্যে পড়তে হয় তাদের। ঠিক সেই সময়েও তাদের পাশে এসে দাঁড়ান এখানকার চিকিৎসকরা। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি সায়েন্স ল্যাবের হতাহতদের আনা হয়েছিল এখানে। বিভিন্ন রকম ডাক্তারই তো আছে, সবাই তখন একত্রিত হওয়ার চেষ্টা করেছে যে না, আমরা নৈতিক দিক থেকে আমরা আমাদের সেবা দিব। এত মানুষকে আসলে আমরা যে চিকিৎসা দিব, সবাইকে আসলে চিকিৎসা দেওয়ার সুযোগও পাচ্ছিলাম না। একসাথে 8জন 10জন করে রোগী ঢুকতেছে। 18 থেকে 5 আগস্ট রণক্ষেত্রে পরিণত হয়েছিল রামপুরা, বাড্ডা, মহাখালী, উত্তরা। আওয়ামী ভয়ভীতি আর পুলিশের রেইডে অনেক হাসপাতালের গেটে তখন তালা, বন্ধ ছিল চিকিৎসা সেবা। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দলে ভাগ হয়ে স্পট ভিত্তিক চিকিৎসা সেবায় নামেন অনেকে। তারা হাসপাতাল পর্যন্ত আসতেই বাধার সম্মুখীন হচ্ছিল। পরবর্তীতে আমাদের এখানকার যারা ইন্টার্ন ডক্টররা আছে এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেন ডক্টররা আছে, তারা চিন্তা করলো যে আমরা ওদের যেহেতু আসতে সমস্যা হচ্ছে, আমরাই যাই ওদের জন্য কিছু করা যায়। ভয়ভীতির বিপরীতে উত্তরার 7 বেসরকারি হাসপাতালের ভূমিকা ছিল অনন্য। বিনা চিকিৎসায় আহতরা যখন দিশেহারা, মানবতার দ্বার খুলে দিয়েছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ সহ অনেক হাসপাতালেই। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি যে ডিপার্টমেন্ট থেকে চিকিৎসা প্রদান করছিলাম, বিশেষত রক্তপাত বন্ধ করার, সে যা এক পর্যায়ে কান্নার দৌড় পড়ে যায়, কারণ হাসপাতালের ভিতরে গুলি হচ্ছে। আমার তাদেরকে আশ্বস্ত করতে হয়েছে, আমি সামনে আছি, তোমরা পিছনে, আমাকে ভেদ করে গুলি তোমাদেরকে টাচ করবে। জুলাই 24-এর শিক্ষা নিয়ে আগামীতে চিকিৎসা সেবাকে যেন রাজনীতির ঊর্ধ্বে রাখা হয়, সেই দাবি চিকিৎসকদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোথাও দখল হচ্ছে জমি, কোথাও হাটঘাট, বাজার, বাসস্ট্যান্ড, কোথাও আবার হচ্ছে হাত বদল। 5 আগস্টের পর এমনই চলছে বরিশাল। অভিযোগ, এসব ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বিএনপি ও অঙ্গ সংগঠন। যদিও নেতাদের দাবি, সব অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে দলের হাইকমান্ড। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। 5 আগস্ট সবাই যখন সরকার পতন উদযাপনে ব্যস্ত, তখন বরিশালের ব্রান্ড কম্পাউন্ড এলাকায় সরকারি পুকুরের সাইনবোর্ড ভেঙে নিয়ে যায় মহানগর ছাত্রদল নেতা লিওন। শুরু হয় বালু ফেলে পুকুর ভরাট। এর সাথে উঠে আসে বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিনের নাম। পুকুর ভরাটের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দাদের দেখে নেয়ার হুমকি দেন 16 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রতন। শিরিনের প্রভাব খাটিয়ে আরেক ব্যক্তির সম্পত্তি দখলে রাখার অভিযোগ উঠেছে তার ভাইয়ের পরিবারের বিরুদ্ধে। জিডি করার মূল কারণ হচ্ছে রতন ভাইয়া সেই না পারা, তো ওই দিন হেরা আইয়া বিভিন্ন মনে করেন হুমকি ধামকি, ঠিক আছে, এই জন্য আমরা করছি কেন, যে নিজের সেফটি সিকিউরিটির জন্য। বিলকিস জাহান শিরিন ভাই বউ, আমার বড় ভাই এবং ছোট বোন একটা অংশ কিনে পুরো বাড়িটা ধর করে আজ 5 বছর তা থাকতে আছে, আমাকে বাসা ঢুকতে দেয় না।
এরই মধ্যে বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। তবে শিরিন ও তার স্বজনদের দাবি সবই তাদের বিরুদ্ধে অপপ্রচার। দখলের ব্যাপারটা আসে কিভাবে আমি এইটাই বুঝলাম না। আর আমার আত্মীয় বলে তাকে কেন, সে তো এখানে সম্পৃক্ত না, কিনেছি আমি। যারা আওয়ামী প্রশাসনের সাথে এদের সম্পর্ক আছে, যারা দলের পাশে ছিল না, তাদের এদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াইছে। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা একটা অপচেষ্টা। 5 আগস্টের পর নথুল্লাবাদ বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় বিএনপির এক নেতার ভাই। রূপাতলী বাস টার্মিনাল এখন মহানগর কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিনের হাতে। জিয়া শিকদার ভাইয়ের ছত্রছায় ওই কমিটি চলে এখন। শ্রমিক ইউনিয়ন ওটা অবৈধ, এখন যারা আছে তারা অবৈধ, যারা বৈধ তারা ওইখানে যাইতে পারে না, ক্ষমতার দাপট। ম্যান্ডেটের বাইরে গিয়ে যদি আমি পেশি শক্তির মাধ্যমে যদি কোনো নেতৃত্ব দিতে দিতাম, এইখানে হয়তো গিয়া একটা অগণতান্ত্রিক উপায়ে আমি ওখানে তাদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি, এটা তখন সেটা এখানে কার্যকরী হতো। রূপাতলীতে জেলা পরিষদের একটি ভবনে টানানো হয়েছে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের নামে ব্যানার। সাইদুর রহমান চুন্নু, 24 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আবুল কালাম আজাদ এরা নাকি দিয়েছে। এরা কখনোই আমি আন্দোলন সংগ্রামে আজ পর্যন্ত দেখি নাই। এসব ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন মহানগর কমিটির আহ্বায়ক। চেয়ারম্যান সাহেবের নির্দেশ যে কোনো অপকর্ম করলে তার জায়গা বিএনপিতে নেই, যদি আমাদের কথা না শোনে তাহলে তাকে আর আইনের হাতে তুলে দেওয়া। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় হাট ঘাট স্থাপনা দখলেরও অভিযোগ উঠেছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে দেয়া হলো অনুমোদন। এর আগে দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। গত 9 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি পাঠানো হয়। তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছর 1300 টনের বেশি ইলিশ রপ্তানি করেছিল বাংলাদেশ। দর্শক, বাংলাদেশের বাজারগুলোর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই এখন চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, ইলিশ রপ্তানির ঘোষণার পর কোনো ধরনের প্রভাব কি বাজারে পড়েছে কিনা এবং দামের কোনো পার্থক্য আপনার চোখে পড়েছে কি? শাওন, অর্থাৎ গতকাল যখন ঘোষণা হলো যে ইলিশ রপ্তানি হবে 3000 টন, তারপরে বাজারে আসলে যেহেতু বিকেলের পরে মাছের সরবরাহ স্বভাবতই কম থাকে, সকালের পরে হচ্ছে মাছের সরবরাহটা বাড়ে। এখন আজকে কি পরিমাণ মাছ সরবরাহ হয় বা আমদানি হয় তার উপর নির্ভর করবে আসলে দামটা কেমন। তবে আজকে সকালেই আমি দেখছি যে প্রায় 100 থেকে 150 টাকা কেজি প্রতি খুচরা বিক্রেতারা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ যে ইলিশ বিক্রি হচ্ছে 1 কেজি আকারে 1700 টাকা, সেটা 1800 1850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ছোট যেসব ইলিশ সেগুলো 1200-1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যে খবরটা এসেছে সেই খবরের উপর ভিত্তি করে কিন্তু অনেকেই দাম বাড়িয়ে দিয়েছে, সাধারণত খুচরা ব্যবসায়ীরা। তবে এখন চাঁদপুর মাছঘাটে যে পরিমাণ মাছ ইতিমধ্যে এসেছে, রাতে বা সকালে যা এসেছে তা এখনও কিন্তু খোলা হয়নি। খোলা হওয়ার পর যখন এটা আড়তদারি শুরু হবে তখন অবশ্যই বোঝা যাবে আসলে কতটুকু প্রভাব পড়ছে দামের উপর। আমি এখানে যে ক্রেতারা আছেন তাদের সাথে কথা বলছি, তারা এক প্রকার হতাশা প্রকাশ করছেন, যেহেতু এত একটা বিশাল অঙ্কের পরিমাণ মাছ বিদেশে চলে যাবে, সেহেতু দাম তো আরও স্বভাবতই দাম বাড়বে এবং তাদের যে কেনার যে স্বাদ, সেই স্বাদ আর সাধ্যে পূরণ হবে না। তো আমি বিক্রেতার সাথেও কথা বলেছি, তারা বলছেন যে মাছের সরবরাহটা যদি বাড়ে, এই সময়টা কিন্তু ইলিশের ভরা মৌসুম, মাছের সরবরাহ বাড়লে দামের উপর খুব বেশি প্রভাব পড়বে না, 100-150 টাকাই কম বেশি হবে। কিন্তু যদি মাছের সরবরাহটা কম হয় এবং মাছ যদি বিদেশে যায়, সেক্ষেত্রে কিন্তু দাম স্বভাবতই বাড়বে। তবে এখন পর্যন্ত খুব বেশি প্রভাব পড়ছে না, কেজি প্রতি 100-150 টাকা যদি বাড়িয়েছে খুচরা বিক্রেতারা, কিন্তু আড়তদাররা অর্থাৎ বড় পরিসরে যখন দুপুরের পরে যখন মাছ একেবারে ঘাটে চলে আসবে তখন হচ্ছে বোঝা যাবে যে মাছের উপর প্রভাবটা কেমন পড়ছে। তবে ধারণা করা হচ্ছে স্বভাবতই যেহেতু মাছ বিদেশে যাবে বা ভারতে যাবে, দাম কিছুটা বাড়বে, এটাই স্বাভাবিক। তবে বিক্রেতা অর্থাৎ যোগানের উপর, অর্থাৎ যদি যোগানটা বেশি হয় ইলিশের তাহলে দামটা, তার মানে যোগানের উপরেই আসলে দাম নির্ভর করছে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর পল্লবীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী শামসুন নাহারকে নিজ হাতে
বটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন স্বামী মোখলেসুর রহমান। পরে থানায় গিয়ে মোখলেসুর নিজেই আত্মসমর্পণ করেন। শনিবার সাগরতায় এমএন হাউজিংয়ের বি ব্লকের একটি বাসায় এই ঘটনা ঘটে। বিকেল 5টার দিকে পল্লবী থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ। মোখলেসুর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, এই ঘটনায় শামসুন নাহারের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মোখলেসুর রহমানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি পল্লবীতে স্ত্রীসহ ভাড়া বাসায় বসবাস করতেন। জানা যায়, এই দম্পতির একমাত্র কন্যা চাকরি সূত্রে ঢাকার বাইরে থাকেন। হামলা হয়েছে পর্বতারোহী শায়লা বিথির উপর। শনিবার দুপুর 2টা নাগাদ এই ঘটনা ঘটে। সে সময় তিনি রাজধানীর ধানমন্ডি 27 নম্বরের ফুটওভার ব্রিজ পার হচ্ছিলেন। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন শায়লা বিথি। অভিযোগে শায়লা বিথি বলেন, মাদার কেয়ার হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজ থেকে নামার সময়ে হামলা করা হয়। পিছন থেকে চুল ধরে টান দিয়ে তাকে নিচে ফেলা হয়। এরপরই চলে মারধর। তিনি চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। শেরেবাংলা থানার ওসি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার চুল ধরে টেনে আরো উপরে টেনে হিস্ট্রি উপরে তোলার চেষ্টা করছে এবং আমার মাথায় পিঠে কিল ঘুষি মারার চেষ্টা করছে। আমি যখন উপরে তাকাই তখন আসলে আমি আর কাউকে দেখি না যে ওখানে কে আসে না আসে। তারপরে তো এই তো আমি থানায় গেলাম বা সেই এখন তদন্ত চলছে। জাস্ট ফুটওভার ব্রিজ পার হয়ে যখন ব্রিজের সিঁড়ির গোড়ায় নামতেছিল, ওই মুহূর্তে কে বা কারা পিছন থেকে একজন লোক তাকে চুলে ধরে টান দিয়ে আচমকা টান দিয়ে নিচে ফেলে দিছে। উপাচার্যের অনুপস্থিতিতে স্থবির নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ক্লাস পরীক্ষা সহ বন্ধ প্রশাসনিক কর্মকাণ্ড। আটকে রয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন সাবেক উপাচার্য। এদিকে ট্রেজারার ও গণসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। তাদের পদত্যাগের দাবিতে 1 মাস যাবৎ কমপ্লিট শাটডাউন পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। ট্রেজারার ও গণসংযোগ কর্মকর্তার পদত্যাগের দাবিতে 1 মাস ধরে চলছে শিক্ষার্থীদের কর্মসূচি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে 11 আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর থেকেই অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ট্রেজারার ও গণসংযোগ কর্মকর্তার পদত্যাগ চাইছেন ছাত্রছাত্রীরা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ক্যাম্পাসে অনুপস্থিত অভিযুক্ত 2 কর্মকর্তা। রেজিস্ট্রারের মাধ্যমে চ্যান্সেলর পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে অভিযোগপত্রটা আমরা পাঠিয়েছি এবং ট্রেজারারের বিরুদ্ধে 7টি অভিযোগ আমরা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আমাদের সাথে আমাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমাদের সাথে সহমত পোষণ করেছেন ট্রেজারারের পদত্যাগের দাবিতে। এনামুল হক আরাফাত রয়েছেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে তিনি বিভিন্ন ধরনের ভার্সিটির যে নিয়োগ থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডে তার অনিয়মের কথা আমরা জেনেছি। ভিসি না থাকায় ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রম সহ আটকে রয়েছে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা। অবিলম্বে নতুন উপাচার্য নিয়োগের দাবি শিক্ষকদের। যে দাবিটা, সেই দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের হাতে নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের যে মেন অথরিটি ভাইস চ্যান্সেলর উনি নেই, আর এখন ট্রেজারার স্যার থেকেও নেই। উনি এখন যেহেতু আমাদের নেত্রকোণে অবস্থান করছেন না, উনি কোথায় আছেন সেটা আমরা এই মুহূর্তে জানি না। একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেবার জন্য আমাদের একজন দ্রুত যোগ্য ভাইস চ্যান্সেলর প্রয়োজন। 19 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে ট্রেজারার পদ থেকে শফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 1985 সালে সরকারি সেক্টরে নিয়োগ শুরু হওয়া আইসিটি জনবলের জন্য অদ্যাবধি কোনো ক্যাডার সৃষ্টি হয়নি। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মিললেও 1 যুগ ধরে ঝুলছে সিদ্ধান্তটি। আইসিটি কর্মকর্তাদের অভিযোগ, বিগত সরকার এই খাতে ব্যাপক লুটপাটের ক্ষেত্র তৈরি করেছিল। সে কারণেই আইসিটি ক্যাডার তৈরির বিষয়টি উপেক্ষা করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নিতে চান বর্তমান আইসিটি উপদেষ্টা। বিগত সরকারের সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তথ্য প্রযুক্তি খাত। 15 বছরের শাসনামলে ডিজিটাল বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশের নামে ছিল প্রকল্পের ছড়াছড়ি। হাজার হাজার কোটি টাকার এসব প্রকল্প তৈরির পেছনেই ছিল সরকারের যত আগ্রহ। অথচ এ খাতের সরকারি জনবল থেকেছে উপেক্ষিত। 12 বছর ধরে ঝুলে রাখা হয়েছে আইসিটি ক্যাডার সৃজনের বিষয়টি।
আইসিটি ডিভিশন নিজেই স্বীকার করে যে বাংলাদেশে সরকারি সেক্টরে বিদ্যমান যারা কর্মরত 2000 প্রফেশনাল আছে তাদেরকে নিয়ে একটা আইসিটি ক্যাডার সার্ভিস করা রাষ্ট্রের জন্য জরুরি, কিন্তু সেটা কি কারণে হচ্ছে না সেটা আপনারা সবাই ধারণা করতে পারেন। অ্যাকচুয়ালি যাদের হাত দিয়ে জিনিসটা হবে তারা এটাকে করতে দিচ্ছে না, কি কারণে সেটা আমরা বলতে পারবো না। আমরা আসলে এই ব্যাপারে কমেন্ট করতে চাই না, এটাই বাস্তবতা যে হচ্ছে না। আইসিটি অধিদপ্তর সৃষ্টির সময় জনপ্রশাসন মন্ত্রণালয় 2012 সালে এবং অর্থ মন্ত্রণালয় 2013 সালে আইসিটি বিষয়ক জনবলকে আইসিটি ডিভিশনের একক প্রশাসনিক নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দেয়, অথচ তা বাস্তবায়ন হয়নি। 2020 সালের জানুয়ারিতে আইসিটি ক্যাডার সৃজনের জন্য সরকারি দপ্তরে কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব কম্পিউটার পার্সোনেলদের তথ্য সংগ্রহ করলেও অজ্ঞাত কারণে আইসিটি ক্যাডার সৃজনের কাজ আজও শেষ করা হয়নি। প্রকৃত ডিজিটালাইজ হোক এটা আমরা চাইনি, এটা বিগত গভর্নমেন্টের লোকজন চায়নি। যদি বাস্তবের ক্ষেত্রে চেত তাহলে এটাকে সাস্টেইন করার জন্য বা টেকসই করার জন্য এটার ধারক বাহক যারা আছে তাদের মাধ্যমে একটা আইসিটি ক্যাডার প্রতিষ্ঠিত করত। আইসিটি ক্যাডার যদি প্রতিষ্ঠিত করত তাহলে এটা সেন্ট্রালাইজ থাকতো আইসিটির জনবল এবং তারা এটার জবাবদিহিতা হতো। সরকারের আইসিটি খাতে কাঠামোগত সংস্কার না হওয়ার কারণে একদিকে দেশের মেধাবীরা বিদেশমুখী হচ্ছেন, অন্যদিকে দেশে বিদেশি পরামর্শক ও বিদেশ নির্ভর প্রযুক্তির প্রচলন বাড়ছে, এমন অভিমত সরকারি আইসিটি কর্মকর্তাদের। এই অ্যাপ্লিকেশনটার পিছনে কিছু লোকবল জনবল দরকার, তো সেক্ষেত্রে এই একটা দপ্তরে এই পরিমাণ নাই এই মুহূর্তে, কিন্তু আইসিটি ক্যাডার যদি তৈরি করা যায় তখন এই জনবলগুলো সরকারের একক নিয়ন্ত্রণে থাকবে এবং সরকারি একটা পুরো দপ্তরের যে কোনো অ্যাপ্লিকেশনকে শতভাগ অটোমেটেড করে এটাকে জনবান্ধব বা নির্বিঘ্ন করতে পারবে। এই জায়গাটায় কাঠামোগত সংস্কারটা দরকার। গত 14 আগস্ট সচিবালয়ে সাক্ষাৎ করে উপদেষ্টাকে আইসিটি ক্যাডারের বিষয়টি অবহিত করেন আইসিটি কর্মকর্তারা। তাতে ইতিবাচক সাড়া দেন আইসিটি উপদেষ্টা। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং ওনাদের কাছেও বলেছি যে আমরা আবারও বসবো, আরও স্পেসিফিকভাবে আপনাদের যে ডিটেইলসগুলো আছে, স্ট্যাটিস্টিক্সটা আছে এবং সেটা কিভাবে করলে জিনিসটা সুন্দর হবে সেটি আমরা আমাদের ক্যাবিনেটে আলোচনা করব। গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে উপস্থাপনের জন্য নির্দেশনা দিয়েছেন আইসিটি উপদেষ্টা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রাণহানি বৃদ্ধি পেলেও টনক নড়ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। মশক নিধনে বিগত সময়ে দফায় দফায় ওষুধ ও মেশিন কিনে অর্থ খরচ করলেও মেলেনি সুফল। তবে এবার মশা মারতে নতুনভাবে হার্বাল ওষুধ ছেটানোর কথা ভাবছে সংস্থাটি। বিগত সময়ে কোটি টাকা ব্যয়ে কখনো ওষুধ আবার কখনো হ্যান্ড স্প্রে ও ফগার মেশিন কিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দফায় দফায় ক্র্যাশ প্রোগ্রাম করলেও কাজ হয়নি। জলে গেছে সব অর্থ। ওষুধ কেনায় দুর্নীতির অভিযোগ এবং মান নিয়েও ছিল প্রশ্ন। মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ সংস্থাটি এবার মশা মারতে হার্বাল ওষুধ ব্যবহারের কথা ভাবছে। গরম মশলা, নিমের তেল, 4-5টা ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো সে লোকালি এগুলো করে, এগুলির সাথে সেই মস্কোবন বলে এটাকে, এই মস্কোবন জিনিসটা আমরা অ্যাডাল্টিসাইড এবং আমরা টেমিফস 50 এটার সাথে অ্যাড করেছি। দেখলাম যে আমাদের তো লার্ভিসাইড ওইটা ইফেক্টিভলি কাজ করছে। সম্প্রতি চট্টগ্রাম সফরে এসে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এলজেআরডি উপদেষ্টার জরুরি বৈঠকে উঠে আসে এই ওষুধের কথা। আয়ুর্বেদিক একটা কিছু টার্জেন্ট বা আপনার ওই কম্পোনেন্ট দিয়ে এই মশার ওষুধ ব্যবহার করা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে খুবই এফেক্টিভ। ওষুধ নিয়ে আর ওই কেলেঙ্কারিটা হবে না। ওই শুধু ওই ফগিং কিভাবে হয় ওটা দেখার জন্য আমার সুইজারল্যান্ডে যাওয়ার দরকার হবে না। ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলেও সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের দেখা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যক্রম শুরুর তাগিদ সংশ্লিষ্টদের। সিটি কর্পোরেশনের যে প্রধান পরিচালিত কর্মকর্তা যিনি আছেন ওনাকে আমরা লিখিতভাবে চিঠি দিয়েছি যাতে দ্রুত ব্যবস্থা নেয়। এটা সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে পড়ে স্প্রে করা, রেগুলার স্প্রে করা, তারপর হচ্ছে যেটাকে বলা হয় আমরা সন্ধ্যার সময় স্প্রে করতে হবে, সকালবেলা স্প্রে করতে হবে। এর মধ্যে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত হচ্ছে অনেকেই, তারপরও মশক নিধনে তৎপরতা না দেখে ক্ষুব্ধ নগরবাসী। মশার ওষুধ টষুধ এগুলো কিছুই দিচ্ছে না। আমাদের বাসার আশেপাশে অনেক মশা, ড্রেন অপরিষ্কার অপরিচ্ছন্ন। সিটি কর্পোরেশন মধ্যে কোনো ওষুধ দাওয়াই ধোঁয়া কিছুই ছাড়ে না, মারে না। আমি কোনো মশার ওষুধ ডেঙ্গুর সিটাতে দেখি নাই এ পর্যন্ত। নগরের কোথাও তেমন কোনো সিটাই না, সিটাই যে কোথায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়িতে।
জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 10 জন। শনিবার রাতে পৌর শহরের চরমুগুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকাটিতে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ, এরই জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হাত বোমার আঘাতে গুরুতর আহত হয় ইকবাল ব্যাপারী। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। আমার জ্ঞান হওয়ার পরে আমি এরকম ধ্বংসযজ্ঞ আমি চরমুরিয়া কখনো দেখি নাই। এই ধ্বংসযজ্ঞের কারণে 20টা দোকান লুটপাট হয়েছে। মসজিদের আমরা ছিলাম, আইসা দেখি সব লুট করে অফিসটা নিয়ে গেছে। স্বপ্নের ইউরোপ যাওয়া হলো না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের 26 যুবকের। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব তাদের পরিবার। লিবিয়া থেকে ফেরত আসা 9 যুবক জানান অমানবিক নির্যাতনের কথা। তবে এখনও নিখোঁজ বাকি 17 জন। দ্রুত তাদের সন্ধান করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। আমাদেরকে প্রতিদিন মারধর করতো, প্রতিদিন মনোনয়নকিতে এই যে একটা ঘরের ভিতরে আরোপ করে লাগতো, আরোপ করার পরে মনোনয়নকিতে প্যান্ট শার্ট খুলে একদম ন্যাংটা করে মনোনয়নকিতে মারধর করতো। একদিন পরে একটা রুটি দেই, পানি মনোনয়নকিতে সারাদিন 1 লিটার পানি দিয়ে একজন লোকের হাইডে এটাতে খাইতে হইব, এটাতে বাথরুম করতে হইব, এটাতে প্রস্রাব করতে হইব। এভাবেই অমানবিক অত্যাচারের বর্ণনা দিচ্ছিলেন নির্যাতনের শিকার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের লিবিয়া ফেরত যুবক আসাদ মিয়া। আসাদের মতো কোনো রকম জীবন নিয়ে দেশে ফিরেছেন ওহিদ, আজহারুল, সুমন, দেলোয়ার সহ 9 যুবক। দিয়েছেন দালালের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারানোর বর্ণনাও। তাদের অভিযোগ, 2 বছর আগে নাসিরনগরের ফরহাদ মিয়া ইতালি নেয়ার লোভ দেখিয়ে এলাকার 26 জনের কাছ থেকে জনপ্রতি 10 থেকে 12 লাখ টাকা নেয়। এরপর প্রথমে তাদেরকে পাঠানো হয় লিবিয়ায়, বিক্রি করা হয় সেখানকার দালালদের কাছে। আবারও টাকার জন্য চালানো হয় অমানবিক নির্যাতন। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে জেল খেটে সরকারি সহায়তায় দেশে ফেরেন তারা। তো আমরা টাকা দিলাম 3 দিনের ভিতরে, 7 দিনের কথা বলে সেরা নিচে নিয়ে সেরা প্রায় 7 দিনের কথা বলার পরে প্রায় 6 মাস চলে গেছে, গিম টিম দেয়নি। আমি সব মিলে প্রায় টাকা দিছি 13 লাখের উপরে, সব মিলে বাড়িতে আওয়াতে। আমার ফ্যামিলি তো আর কিছু নাই, টাকা পয়সা সব ঘর বাড়ি বিক্রি করে দিছে, বাজার একটা দোকান ছিল এটাও বিক্রি করে তার টাকা দেওয়া হয়েছে। অসহায় হয়ে গেছে আমার ফ্যামিলি আর বাইচে থাকার মতো কিছু নাই। তবে এখনো খোঁজ মেলেনি একই সাথে যাওয়া 17 জনের। পরিবারও জানে না তাদের কোনো খবর, অথচ নিখোঁজ পরিবারদের কাছে নিয়মিতই টাকা দাবি করে আসছে দালাল ফরহাদ। এখনও ফরহাদ আমার কাছে টাকা চা, আমরা টাকা দিতেও পারি না। আগের টাকায় বিডা বিক্রি করে দিছি, একটু বাড়ি আসি নিডাও বিক্রি করে দিছি, এখন আর টাকা দিতে পারি না, আমরা ছোটো ভাই আনতেও পারি না। ফরহাদের জানে কই আছে না, আমরা কিছু জানি না। ফরহাদে কয় যে আমরা টাকা দিলে আমার টাকা বাড়ি দিব, 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা দিলে আপনার ছেলেরে দিব, পয়সা পাঠামো, আর না হইলে ছেলে হইতেন না। 2 লক্ষ টাকা আপনার দিতে হইব, আপনারা কালকে টাকা দিব, এই লোকগুলো বাসায় আইব। যদি কালকে না চলে আনি, অন্য লোক বিক্রি করে দেয়, তাহলে মনে হয় 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ হইব জনে। তাই বুঝা দেখেন, যদি কালকে আমি সবাই বলে দিছি, কারণ সবগুলো দেশের লোক যারা কালকে টাকা দিব, এই লোকগুলো কালকে চলে আনতেছি। পুলিশ জানায় লিখিত অভিযোগ দিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তো যদি ভুক্তভোগী কেউ যদি অভিযোগ করে, তাহলে যেই হোক আমরা আইনগত ব্যবস্থা নেব, আইনের ঊর্ধ্বে কেউই না। নিখোঁজদের দ্রুত দেশে ফিরিয়ে আনা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। জারিন অর্নি, যমুনা নিউজ।